ছাত্র সংসদে তোমার কখনো লড়াই এর কোনো ইতিহাস নেই? যাদবপুরে দাঁড়িয়েছি বলে একটু সাহস করে বলতে পারি এই পাড়াতে আমার অনেক মা বাবা আছে। প্রেমিক হিসেবে 10-এ 10 দেবে, কিন্তু গান শোনাতে নামলে 10-এ 1 পেয়ে যাওয়ার চান্স আছে। আমি ভালো খাবো মানুষের সাথে এক পাতে, এটা আমার জীবনের মোটো। সৃজন ভট্টাচার্যকেও তো আমাদের দর্শকরা একটু জানতে চাইবেন বটেই। প্রথমে সাউথ পয়েন্ট, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়, তথাকথিত এলিট শিক্ষা প্রতিষ্ঠান, সচ্ছল পরিবার, মানে নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ সৃজনের কাছে ছিল। তারপরেও সব ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী, কিভাবে এক্সপ্লেন করবে? এইটাই আমার একটু দ্বিমত আছে। আচ্ছা, আমার দ্বিমত আছে মানে এই যে কথাটা কোথাও কোথাও আসে যে সব ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী, বিরাট আত্মত্যাগ করেছে। দেখো, রাজনীতি করতে এসে দয়া করে দিইনি মানুষকে। এর আগে যাদবপুরের যিনি তৃণমূলের এমপি ছিলেন, তার কোথাও কথায় কথায় এইসব বেরোতো, আমি শুনেছিলাম যে আমি এসছি ভোট দেবেন না মানে। কিন্তু আমরা রাজনীতি করতে এসে তো উদ্ধার করে দিইনি কাউকে। আমরা আমাদের মতো করে বুঝেছি দুনিয়া পাল্টানো দরকার, দেশ পাল্টানো দরকার। যার দিকে যা হচ্ছে ভালো লাগছে না, তাহলে পাল্টানোর অস্ত্র কী, পাল্টানোর রাস্তা কী? খানিকটা পরিবার, খানিকটা আশপাশ, খানিকটা পড়াশোনা করতে করতে দেখেছি যে আচ্ছা মার্ক্সবাদ বলে একটা ব্যাপার আছে, আচ্ছা এই তো দিন বদলের দিশা আছে এখানে, তাহলে ঠিক আছে। তাহলে মার্ক্সবাদের সবথেকে ভালো ছাত্র এই দেশে কারা? তখন সিপিআইএম বলে একটা পার্টির নাম জেনেছি। তখন সেই পার্টির সাথে আস্তে আস্তে মিটিং, মিছিল, পোস্টার লেখা ইত্যাদিতে জড়িয়ে পড়েছি। যে কাজ করছি সেটা আমি মনে করি না রাজনীতিবিদরা একজন ডাক্তার বা একজন উকিল বা একজন ঠেলা চালক বা একজন রিক্সা চালকের থেকে বিরাট বাড়তি মানে ওই আবার উদ্ধার করে দেওয়ার মতো কিছু করেন। মানুষকে সার্ভ করা ঠিক। রাজনীতিবিদ হলে, এমপি এমএলএ ইত্যাদি হলে, বিশেষত এমপি এমএলএ মানে জনপ্রতিনিধি হলে একসাথে অনেক মানুষকে অ্যাফেক্ট করার মতো কাজ করা যায়, একসাথে অনেক মানুষের কাজে লাগার মতো কতগুলো বন্দোবস্ত করা যায়। কিন্তু সেটার মানে আমি খুবই অস্বস্তিতে পড়ি এই কথাটা যদি কেউ বলেন যে খুব সচ্ছল পরিবার ছেড়ে, খুব সচ্ছল জীবন ছেড়ে এসেছো ইত্যাদি ইত্যাদি। যারা ওই জীবন যাপন করছেন তাদের মধ্যেও বামপন্থীদের প্রতি, বা বামপন্থীদের প্রতি কেন আমি বলছি, তাদের মধ্যেও রাজনীতি মনস্কতা আছে। তারাও একজন, ধরা যাক একজন প্রফেসর, তিনি ভালো মাইনে পান, তো তিনি সারা জীবন ছাত্র পড়িয়েছেন, তিনি তার কাজটা অনেস্টলি করেছেন। তিনি কি আমার থেকে জীবনে কিছু কম করেছেন? ফলত আমি এইভাবে দেখি বিষয়টা যে আমরা ঠিক রাজনীতি করি, রাজনীতি না করলে হয়তো কোনো একটা কাজ করতাম, যে কাজে হয়তো এখন সেই অর্থে পার্টি যে ওয়েজ দেয় তার তুলনায় একটু বেশি মাইনে পেতাম ম্যাক্সিমামে। এর বেশি এই নিয়ে খুব বেশি একটা শ্লাঘা বোধ করার কোনো জায়গা আমার মনে হয় না আছে। মানুষের জন্য কাজ করতে এসেছি এবং সেই কাজে যত বেশি মানুষকে জুড়ে নিয়ে মানুষের পাশে থাকতে পারি, দিন বদলের পথিক হিসেবে এগিয়ে যেতে পারি। এবং মানে এটাও তো বুঝে এসেছি যে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার স্বপ্ন কী, তুমি জীবনে কি করতে চাও, তুমি জীবনের শেষে কী চাও, ওই যেদিন মারা যাব, আমার এখন বয়স বড্ড কম, বড়রা শুনলে বলবে এত তাড়াতাড়ি কেন, কিন্তু আমি বোঝার জন্য বলছি, প্রতিটি কমিউনিস্ট কর্মী, আমি তো তুলনায় অনেক সচ্ছল পরিবার, অসংখ্য মানুষ দেখি যারা আমার থেকে অনেক কম সচ্ছলতার মধ্যে থেকে কমিউনিস্ট পার্টির হোল টাইমার হন, এবং তারা ওই 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে পরিবার চালান, শুধু নিজেকে নয়। আমাদের দেশে 90% মানুষ, 80% মানুষ ওই টাকায় মাস চালান, তাই তো? ফলত এই যে এত মানুষ তাদের মতো করে বাঁচা, তাদের সাথে থাকা, যদি সবাই মিলে একটু দিন বদলের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, জীবনের শেষ স্বপ্ন যেদিন থাকবো না সেদিন মরদেহের উপরে লাল পতাকা থাকবে, এর থেকে বড় সার্থকতা আর কিছু হবে না। বেশ, মানে সেটা অনেক লম্বা এবং আমরা তোমার দীর্ঘায়ু কামনা করি। কিন্তু যাদবপুর প্রেম দিয়েছে, যাদবপুর ডিগ্রি দিয়েছে বটেই, এর বাইরে আর কি আছে যেটা যাদবপুর ছাড়া হতো না, যদি এই প্রশ্নটা তোমাকে করা হয়? ফুটবল খেলা। যাদবপুর ইউনিভার্সিটির মাঠে আমি যখন স্কুলে পড়ি
সেই সময় থেকে আমার যাদবপুর ইউনিভার্সিটির যা হয় পাড়ায় পাড়ায় এই পাড়ারই ছেলে তো আশেপাশে, ফলত জানাজানি হয়। খানিকটা আমাদের একটা বাদ ছিল, টিম ছিল, আমরা এখানে ফুটবল ওখানে ফুটবল দাপিয়ে বেড়াতাম এইসব। যাদবপুর ইউনিভার্সিটির মাঠে ছোটোবেলা থেকে খেলতে শুরু করা, তখনও এইসব যাদবপুরে বহিরাগত টহিরাগত এইসব হইচই শুরু হয়নি আর কি। তো আর তখনও কেউ কোনো অপকর্ম করবে যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসটায় ঢুকে সেসবও লোকের খুব মাথায় থাকতো না। অনেকে আসতাম, খেলাধুলা করতাম। এই খেলাধুলার জায়গা থেকেই আমার জীবনের প্রথম রোজগার বারুইপুরে আমাকে লোকাল ট্রেনে করে দাদারা নিয়ে গেল পাশে একটা মাঠে, এখন আর মনে নেই, 50 টাকা আর একটা মিষ্টির প্যাকেট দিয়েছিল ফুটবল খেলা। হ্যাঁ, তো ফুটবল খেলাটা সেই অর্থে আমার খুবই কাছের জিনিস, যেটা রাজনীতি করতে এসে খানিকটা বিকেলগুলো অকুপাইড হয়ে গেছে। যাদবপুরের মাঠ, তুমি ওই যে প্রেম বললে, ডিগ্রি বললে, বন্ধুত্ব বললে, গান বাজনা বললে, এর সাথে সব থেকে বেশি মিস করি যাদবপুরের মাঠে ফুটবল খেলা। হ্যাঁ, সে ফুটবল খেলার বেশ কিছু ছবি এই নির্বাচনের বাজারে ফেসবুকেও দেখা গেছে, আপনারা অনেকে হয়তো সেটা দেখে থাকবেন। তবে ছাত্র রাজনীতির কথা যেহেতু বললে, এবং যাদবপুরের মতন একটা মানে ক্যাম্পাস যেখানে ছাত্র রাজনীতি খুব ভাইব্রেন্ট, সেইখান থেকে একটা প্রশ্ন উঠেই আসে যে তোমার রাজনৈতিক জীবন শুরু ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে, কিন্তু তারপরেও ছাত্র সংসদে তোমার কখনো লড়াই এর কোনো ইতিহাস নেই। কি মনে হয়, মানে বড় মাঠে নামার আগে ছোট মাঠে একটা প্র্যাকটিস কি হলে ভালো হতো? হ্যাঁ, সেটা হলে খারাপ তো হতো না, সেটা হলে খারাপ অবশ্যই হতো না, কিন্তু ছাত্র সংসদ ভোট আমরা যতদিনে ছাত্র রাজনীতিতে খুব সিরিয়াসলি নেমেছি ততদিনে ছাত্র সংসদ ভোটটা আমাদের রাজ্যে অনিয়মিত হয়ে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু নিয়মিত ছিল না, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়মিত ছিল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 13-14 সালে একবার হলো, সম্ভবত 14-এ, 13 সালে 12 হলো, সুদীপ্ত গুপ্ত 13 সালে খুন হলো, ওই বছর হয়নি, বন্ধ হলো, 14-তে হলো, আবার বোধহয় 15 না 16 হলো, না 15 কি হলো, 15 বা 16-তে হয়নি, কোনো এক বছর হলো, তারপরে আবার 19-এ হলো, তারপর 19-এর পরে আজ অব্দি আবার হয়। 17-তে সম্ভবত মাঝখানে একবার হয়েছিল, সম্ভবত এক বছর কোনো একটা মাঝখানে। ওই সময় আমি যাদবপুরের ছাত্র, ঠিকই ওইসব হলে হতো, কিন্তু সেই সময় আমি এসএফআই এর অন্য কোনো কাজ করছিলাম। রামায়ণের সেতু বন্ধনে তো কাঠবিড়ালির ভূমিকাও পালন করতে লাগে। সবাই রামলক্ষণ হয় না, সবাই হনুমান হয় না, কাঠবিড়ালিও তো থাকে অনেকে। সবাই মিলে করি কাজ, সেই কাজ করছিলাম, দায়িত্ব পালন করছিলাম। এবং ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হইনি, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের আর 5টা কাজের সাথে ভীষণভাবে রিলেটেড থাকতাম, যেটা পরবর্তীকালে এসএফআইয়ের রাজ্য সম্পাদক হিসেবেও ছাত্র ভোট ডিল করতে হয়েছে, ছাত্র ভোটের ইস্যু ডিল করতে হয়েছে, ছাত্র ভোটের দাবি দাওয়া বারবার জানাতে হয়েছে, বিভিন্ন টিকবিট ঠিক করতে হয়েছে। এগুলো সব মিলিয়ে বড় ভোটে নামার প্রস্তুতি খানিকটা তো করিয়ে দিয়েছে বটেই। রাজনীতিবিদ, ফুটবল ভালোবাসা, পাশাপাশি একটা জিনিস যেটা অনেকেই জানেন, মানে গত নির্বাচনে অনেকেই তোমাকে মানে সিপিএমের বব ডিলানও বলেছেন। 90 দশকের অন্যান্য আরও 5-10টা ছেলের মতন ব্যান্ড তো তোমারও ছিল, এবং কয়েকজন, এবং কয়েকজনের এখন সিচুয়েশন বা তোমার এই নির্বাচন এবং কয়েকজনকে কি কোথাও কখনো একবার দেখা যাবে? আমি জানি না, সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বিভিন্ন অন্যান্য শহরে, 2-1জন বোধহয় অন্য দেশেও আছে। কলকাতায় যে 1-2-1জন আছে তারা কখনো কখনো প্রচারে বেরিয়েছে, এবং কয়েকজনের পুরনো বন্ধুরা মিলে 1-2টো গান করার চেষ্টা হচ্ছে এই নির্বাচনে। আমি ওগুলোকে খুব মিস করি, এবং আমাদের একটা অ্যালবাম বেরিয়েছিল, অনেকগুলো গান আমরা বানিয়েছিলাম। কোনো গান এখন বামপন্থীদের মধ্যে যথেষ্ট বাজে আর কি, বাজে মানে খারাপ অর্থে না, আমি বলছি মাইকে বাজে। হ্যাঁ, তো সেইগুলো একটা নস্টালজিয়া কাজ করে, বা এখনও কোথাও বন্ধুরা হলে একসাথে আড্ডা, গিটার, এইসব দেখা যাক। এবং কয়েকজনের আবার যদি একটা রিউনিয়ন এই ভোটকে সামনে রেখে করে ফেলা। তুমি অ্যালবামের কথাটা বললে, সেখান থেকে আমার একটা প্রশ্ন। প্রথম যে অ্যালবামটা এবং কয়েকজনের বেরিয়েছিল, সে অ্যালবামটা মা দেখে যেতে পারেননি, একটা আক্ষেপের জায়গা, তো সেটাকে নিয়ে। মা ক্যান্সার ধরা পড়ার পরেই প্র্যাকটিক্যালি রবীন্দ্রনাথকে নিয়ে একটা দীর্ঘ, খুবই ঘাটাঘাটনি করে গবেষণামূলক গ্রন্থ, পরে আনন্দ থেকে বেরোলো, লিখেছিলেন। বড় মোটা, মানে কালেক্টার্স আইটেম বই। তো সেটাও বেঁচে থাকার, মানে মা চলে যাওয়ার বোধহয় 2 মাস পরে পাবলিশড হলো। আর মার আমাদের ওই কচি কাচাদের সব আমরা একসাথে তখন কলেজে
হই হট্টগোল করছি, ব্যান্ড গান বাজনা, তো মার তাতে প্রশ্রয় ছিল। তো ফলত আমাদেরও একটা ইচ্ছা ছিল যে একটা অ্যালবাম বানাচ্ছি, সেটা খুবই কাঁচা হাতের কাজ, মানে এখন গানগুলো শুনলে বুঝতে পারি তো যে কিন্তু সেই arrangement বলো সময়ের ইত্যাদি। বাচ্চাদের অ্যালবাম হ্যাঁ, কিন্তু তাই তো, মানে সে কাঁচা হাতের কাজ, কিন্তু সেটা তো আসলে ঠিক হাতের কাজ না, সেটা মনের কাজ। তো সেইটাও আমরা চেষ্টা করেছিলাম। তখন কতগুলো টেকনিক্যাল কারণে মা বেঁচে থাকতে থাকতে সবটা পারা গেল না, অ্যালবাম লেআউটটা দেখিয়ে যাওয়া গিয়েছিল, একটা দুটো গান রেকর্ডিং হওয়া বাকি ছিল, সেইটার একটা আক্ষেপ আছে, মাকে মিস করি তো বটেই। কিন্তু যাই হোক, আবার যা যেভাবে চলছি, মা যা শিখিয়েছেন, বাবা যা শেখান প্রত্যেক দিন, পরিবারের স্ত্রীর থেকে যে সাহায্য পাই, আর এই খানিকটা যাদবপুরে দাঁড়িয়েছি বলে একটু সাহস করে বলতে পারি এই পাড়াতে আমার অনেক মা বাবা আছেন, অনেক মায়েরা আছেন, সবাই মিলে সেই অভাব কোনোদিন বোধ হতে দেয় না। মানে কায়েস্য পাড়ার যে বাড়ির বহুদিন টানা শুধু বাবা ছেলের সংসার, সেখানে এখন ম্যানেজার কি? না, ম্যানেজার এখনও বাবা, এবং সেটা বাবা খানিকটা, বাবা মানে খুশি হয়েই সেই ম্যানেজারিটা করেন। আমার এবং আমার স্ত্রীর যাবতীয় বালখিল্যপনা সেগুলো মেনে নিয়েই খানিকটা করেন। আছি ভালোই, সব মিলিয়ে সুন্দর। কথায় আছে, মানে যেটা তুমিও একটুক্ষণ আগেই আমাদের কথায় কথায় বলছিলে, যে মানে প্রেম ছাড়া তো দিন বদলের গান শোনানো যায় না। আর সেই গান শোনাতেন আমার সৃজন। তাকে মানে প্রশ্নটা তোমাকেই, যদিও তাকে প্রেমিক হিসেবে কত নাম্বার দেবেন স্ত্রী? না, আমার ধারণা প্রেমিক হিসেবে 10-এ 10 দেবে, কিন্তু গান শোনাতে নামলে 10-এ 1 পেয়ে যাওয়ার চান্স আছে। বলছো অ্যালবাম বার করার পরেও? আমি গান লিখেছিলাম, বাজিয়েছিলাম কিছু, কিন্তু এই হেড়ে গলায় গান গাইলে 10-এ 1 পাওয়ার যথেষ্ট চান্স আছে, বাকিটা ও বলতে পারবে। আচ্ছা, আমি একদমই শেষ পর্যায়ে চলেছি, আমি তোমার বেশি সময় আর নেব না প্রচারের মাঝে। পারিবারিকভাবে একটা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হওয়া সৃজন, এমন কি কোনো ঘটনা আছে যেটা ওই যে মানে একটা ট্রিগার, ঠিক যেটার পরে সিদ্ধান্তটা হয়েছে যে না, আমি পার্টিটাই করব? মানে সুদীপ্ত গুপ্তর মৃত্যু একদম এক ঘটনায়, এক কথায় বলতে গেলে 2013 সালের 2রা এপ্রিল আমরা সব একসাথে স্লোগান দিচ্ছিলাম ধর্মতলায়, এবং সুদীপ্তদার সাথে আমার খুবই একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। আমাদের প্রজন্মের সকলেরই ছিল, আমাদের থেকে বয়সে বড় ছিল, কিন্তু অনেকের থেকেই ছোট ছিল বলে ওর ডাকনাম ছিল বাচ্চা, আমরা বাচ্চাদা বলে ডাকতাম। তো ওই যে সেই দিন সন্ধ্যাবেলা SSKM হাসপাতালে দাঁড়িয়ে শুনতে হলো যে সুদীপ্ত গুপ্ত মারা গিয়েছে, খুন হয়ে গিয়েছে পুলিশের হাতে, এইটা যে কিভাবে ধাক্কা দিয়ে দিয়েছিল, আমার সম্ভবত তখন 2nd ইয়ার বা 3rd ইয়ার, আমার খেয়াল নেই। সেই দিন রাত্রিবেলা বাড়ি ফিরতে ফিরতে আমার ধারণা, আমি পরে অনেকের সাথে কথা বলে দেখেছি, আমাদের প্রজন্মের একটা বড় অংশ তারা কিন্তু 2011 সালের পরে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের পার্টিটা বিপদে, আমাদের ঝান্ডাটা বিপদে, আমরা এই ঝান্ডাটার জন্য লড়ব, আমরা আমাদের যৌবনের একটা বড় সময় এই ঝান্ডাটার জন্য দেব। সেখানে একটা বড় মোড় ঘোরানো ঘটনা সিদ্ধান্ত নেওয়ানোর ক্ষেত্রে সুদীপ্ত গুপ্ত। আর আমি কিছুদিন আগে আমার ঠাকুরদার একটা চিঠি আমি কিছুদিন আগে পেয়েছি বাড়িতে, ঠাকুরদা জেলে, স্বাধীনতা সংগ্রামী, জেল থেকে ঠাকুমাকে লিখছেন অনেক কিছু কথা, আমি তার মধ্যে যাচ্ছি না। চিঠিটা শেষ করছেন 2টো ছোট্ট লাইন লিখে, আমি ভালো থাকবো মানুষের সাথে একসাথে, আমি ভালো খাবো মানুষের সাথে এক পাতে। এটা আমার জীবনের মোটো। ঠাকুরদার কথায় যে ইন্সপিরেশনের কথাটা তুমি বললে, আমার একটা প্রশ্ন, সেটা শুধু আমার না, আমাদের অনেক দর্শকের এই প্রশ্নটা আছে, যে তোমাদের দল CPIM বাম দলের বিরুদ্ধে বারবার বৃদ্ধতন্ত্রের অভিযোগ উঠেছে। তথাকথিত নতুন প্রজন্মের প্রতিনিধি সৃজন, তুমি কি মনে করো এই দ্বন্দ্বের বাস্তবতা কতটা? আমাদের পার্টিতে এসব, ওই জন্য আমাদের পার্টিতে অর্জুন সিং নেই। বৃদ্ধতন্ত্র তো একটা বানানো শব্দ, বামপন্থীদের প্রমাণ করতে হবে দে আর আ স্টোরি অফ দি ইয়াস্টার ইয়ার। সোভিয়েত পড়ে গেছে, বামফ্রন্ট সরকার চলে গেছে, পুরনো লোকেরা সব লাল ঝান্ডা করে, নতুন প্রজন্ম বামপন্থীদের পছন্দ করবে না, তাদের ইজমটাকে, তাদের মতাদর্শকে, ভাবাদর্শকে বাতিল করার জন্য এইটা খাইয়ে দেওয়া হলো যে বৃদ্ধতন্ত্র। কিসের বৃদ্ধতন্ত্র? আমি যদি তোমায় জিজ্ঞাসা করি নরেন্দ্র মোদীর চুল, দাড়ি, গোঁফ, জুলপি সব মিলিয়ে 1 পিস কাঁচা চুল দেখাও তো, পারবে? তা নরেন্দ্র মোদীর পাকা চুলে তোমাদের আপত্তি নেই, সব দোষ বিমান বোসের পাকা চুলে? আমাদের পার্টিতে
বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীরা নেতা হয়েছেন আমাদের বয়সে। তারপরে দাঁড়িয়ে আজকে যাদের নেতা হিসেবে দেখছো, সেলিমদা, সুজনদা, রবীন্দা, আরও অনেকের নাম আমি বলতে পারি, সব কম বয়সে, গৌতমদা। তারপরের জেনারেশনটাও, এটা তো একটা যে কোনো পার্টিরই একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে, যেখানে জেনারেশন চেঞ্জ হতে একটা সময় লাগে, ব্যাচ চেঞ্জ হতে একটা সময় লাগে। আমাদের কম বয়সী লোকগুলো প্রেস মিট করতো না বলে আমাদের কম বয়সী লোক ছিল না তা নয়। আমাদের কম বয়সী লোক ছিল যারা নবীন প্রবীণের যথাযথ মিশেলে। শ্রমিক লাহিড়ী কত বছর বয়সে এমপি, এবং এইভাবে কাজ করার প্রশ্ন। ফলত এখন আমাদের প্রজন্ম আছে, আবার কিছুদিন পরে আমাদের যখন আমার অলরেডি একটা দুটো চুল পেকেছে, আরেকটু যখন চুল পাকবে আরও একটা নতুন ব্যাচ চলে আসবে। স্বাভাবিক, বহতা নদী। আমাদের কোনো দিন আমরা আমাদের অভিভাবকদের থেকে কোনো রকম রেজিস্ট্যান্স পাইনি, বরং তারা সবসময় আমাদের উৎসাহিত করেছে। সেলিমদা সেক্রেটারি হওয়ার পর যেভাবে গোটা তরুণ প্রজন্ম দৌড়াচ্ছে সূর্যোদয়ের সময় থেকে, তাহলে আমাদের অভিভাবকদের প্রত্যক্ষ কি বলবো উৎসাহ দান ছাড়া, প্রত্যক্ষ প্ল্যানিং ছাড়া তো এই জিনিস হতো না। এবং তুমি এই কারণে আমি তোমায় বলছিলাম, তরুণ প্রজন্ম একটা ব্রিগেড করে ফেলল। তরুণ প্রজন্ম একটা এত হাজার হাজার মানুষকে নিয়ে যাত্রা করে, ইনসাফ যাত্রা করে ফেলল। কলেজ স্ট্রিটে অত বড় মিটিং করছে ছাত্ররা, ধর্মতলা আটকে অত বড় মিটিং করছে ছাত্র যুবরা, কনফিডেন্স দিচ্ছে। এই যে ট্রান্সফর্ম, মানে কি বলবো, জেনারেশন ট্রানজিশনটা হচ্ছে, এটা কমিউনিস্ট পার্টিতে চিরকাল ছিল। এটা নতুন করে আমরা তরুণ প্রজন্মের এই আমরা 5-7টা মুখ এসে একেবারে উদ্ধার করে দিয়েছি তা মানে ব্রিগেড, আগের লোকেরা ব্রিগেড একটা ব্যাটন বদলের একটা, আমি ওইটাই বলছি, ব্যাটন বদলটা অত্যন্ত স্বাভাবিক নীরব প্রক্রিয়া আমাদের পার্টিতে সারা বছর চলে। এইটা একটা ব্রিগেড হয়েছে বলে, বা এখন আমাদের কাউকে কাউকে প্রার্থী করেছে বলে, বা আমাদের কেউ কেউ একটু বেশি মিটিং মিছিল করছে বলে তোমাদের মনে হচ্ছে আইসিপিএমে কত খালি নতুন লোকেদের মুখ করা হচ্ছে। আরে মুখ যদি বিমান বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য বা সূর্যকান্ত মিশ্র থেকেও থাকে, হাত পা কাঁধ এগুলো তো তরুণ প্রজন্ম ছিল রে বাবা। ফলত আর জাস্ট লাইক এনি আদার পার্টি, আমাদের পার্টিতেও জেনারেশন রিনিউ হয়, ট্রানজিশন হয়, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এটা নিয়ে খুব বাড়তি হইহট্টগোল করার আমি দেখি না, বরং আমাদের পার্টিতে কে টিকিট পেল না তার ভিত্তিতে দলের সর্বময়ী নেত্রী তাকে নিজের বাড়িতে ঠেলে ফেলে দিল, এই ধরনের অভিযোগ ওঠে না। তার কারণ আমাদের পার্টিতে নবীন প্রবীণের মিশেলটা অনেক বেশি স্মুথ, আমরা একসাথে ভালোবেসে সবাই সবাইকে কাজ করি। বেশ, তোমার আগামী প্রচারের জন্যে এবং নির্বাচনের জন্য অনেক অনেক অভিনন্দন। আর জি24 ঘন্টা ডিজিটালকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্যামেরায় সুকৃতিকা দাসের সঙ্গে অনুষ্ঠুপ রায় বর্মন, জি24 ঘন্টা ডিজিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।